ঠাকুরদা রবীন্দ্রনাথ ঠাকুর। নয়নজোড়ের জমিদারেরা এককালে বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন। তখনকার কালের বাবুয়ানার আদর্শ বড় সহজ ছিল না। এখন যেমন রাজা রায়বাহাদুর খেতাব অর্জন করিতে অনেকখানা নাচ, ঘোড়দৌড় এবং সেলাম সুপারিশের শ্রাদ্ধ করিতে হয়, তখনও সাধারণের নিকট হইতে বাবু উপাধি লাভ করিতে বিস্তর দুঃসাধ্য তপশ্চরণ করিতে হইত। আমাদের নয়নজোড়ের বাবুরা পাড় ছিঁড়িয়া ফেলিয়া ঢাকাই কাপড় পরিতেন, কারণ পাড়ের কর্কশতায় তাহাদের সুকোমল বাবুয়ানা ব্যথিত হইত। তাহারা লক্ষ টাকা দিয়া বিড়াল শাবকের বিবাহ দিতেন, এবং কথিত আছে একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দীপ জ্বালাইয়া সূর্য কিরণের অনুকরণে তাহারা সাচ্চা রূপার জরি উপর হইতে বর্ষণ করিয়াছিলেন। ইহা হইতেই সকলে বুঝিবেন সেকালে বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না। বহু বর্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তৈল নিজে অল্পকালে ধুমধামেই নিঃশেষ করিয়া দিত। আমাদের কৈলাসচন্দ্র রায়চৌধুরী সেই প্রখ্যাত যশ নয়নজোড়ের একটি নির্বাপিত বাবু। তিনি যখন জন্মগ্রহণ করিয়াছিলেন, তৈল তখন প্রদীপের তলদেশে আসিয়া ঠেকিয়াছিল। ইহার পিতার মৃত্যু হইলে পর নয়নজোড়ের বাবুয়ানা গোটাকতক অসাধারণ শ্রাদ্ধ শান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিবিয়া গেল। সমস্ত বিষয় আশয় ঋণের দায়ে বিক্রয় হইল। যে অল্প অবশিষ্ট রহিল, তাহাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব। সেই জন্য নয়নজোড় ত্যাগ করিয়া পুত্রকে সঙ্গে লইয়া কৈলাসবাবু কলিকাতায় আসিয়া বাস করিলেন। পুত্রটিও একটি কন্যা মাত্র রাখিয়া এই হত গৌরব সংসার পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিলেন। আমরা তাহার কলিকাতার প্রতিবেশী। আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত। আমার পিতা নিজের চেষ্টায় ধন উপার্জন করিয়াছিলেন। তিনি কখনো হাঁটুর নিম্নে কাপড় পরিতেন না, করাক্রান্তির হিসাব রাখিতেন, এবং বাবু উপাধি লাভের জন্য তাহার লালসা ছিল না। সেই জন্য আমি তাহার একমাত্র পুত্র, তাহার নিকট কৃতজ্ঞ আছি। আমি যে লেখাপড়া শিখিয়াছি এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় প্রাপ্ত হইয়াছি, ইহাই আমি পরম গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি। শূন্য ভাণ্ডারে পৈতৃক বাবুয়ানার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্দুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া মনে হয়। বোধ করি সেই কারণেই কৈলাসবাবু তাহাদের পূর্ব গৌরবের ফেল করা ব্যাংকের উপর যখন দেদার লম্বা চওড়া চেক চালাইতেন, তখন তাহা আমার এত অসহ্য ঠেকিত। আমার মনে হইত আমার পিতা স্বহস্তে অর্থ উপার্জন করিয়াছেন বলিয়া কৈলাসবাবু বুঝি মনে মনে আমাদের প্রতি অবজ্ঞা অনুভব করিতেছেন। আমি রাগ করিতাম এবং ভাবিতাম, অবজ্ঞার যোগ্য কে? যে লোক সমস্ত জীবন কঠোর ত্যাগ স্বীকার করিয়া, নানা প্রলোভন অতিক্রম করিয়া, লোকমুখের তুচ্ছ খ্যাতি অবহেলা করিয়া, অশ্রান্ত এবং সতর্ক বুদ্ধি কৌশলে সমস্ত প্রতিকূল বাধা প্রতিহত করিয়া, সমস্ত অনুকূল অবসরগুলিকে আপনার আয়ত্তগত করিয়া একটি একটি রৌপ্যে স্তরে সম্পদের একটি সমুচ্চ পিরামিড একাকী স্বহস্তে নির্মাণ করিয়া গিয়াছেন, তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলিয়া যে কম লোক ছিলেন তাহা নয়। তখন বয়স অল্প ছিল, সেই জন্য এইরূপ তর্ক করিতাম, রাগ করিতাম। এখন বয়স বেশি হইয়াছে, এখন মনে করি ক্ষতি কি? আমার তো বিপুল বিষয় আছে, আমার কিসের অভাব? যাহার কিছু নাই সে যদি অহংকার করিয়া সুখী হয়, তাহাতে আমার তো সিকি পয়সার লোকসান নাই, বরং সে বেচারার সান্ত্বনা আছে। ইহাও দেখা গিয়াছে, আমি ব্যতীত আর কেহ কৈলাসবাবুর উপর রাগ করিত না, কারণ এত বড় নিরীহ লোক সচরাচর দেখা যেত না।
ক্রিয়াকর্মে সুখে দুঃখে প্রতিবেশীদের সহিত তাহার সম্পূর্ণ যোগ ছিল। ছেলে হইতে বৃদ্ধ পর্যন্ত সকলকেই দেখা হইবা মাত্র তিনি হাসি মুখে প্রিয় সম্ভাষণ করিতেন। যেখানে যাহার যে কেহ আছে সকলেরই কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া তবে তাহার শিষ্টতা বিরাম লাভ করিত। এই জন্য কাহারও সহিত তাহার দেখা হইলে একটা সুদীর্ঘ প্রশ্নোত্তর মালার সৃষ্টি হইত। ভালো তো? শশী ভালো আছে? আমাদের বড়বাবু ভালো আছেন? মধুর ছেলেটির জ্বর হয়েছিল শুনেছিলুম, সে এখন ভালো আছে তো? হরিচরণ বাবুকে অনেক কাল দেখিনি, তার অসুখ বিসুখ কিছু হয়নি? তোমাদের রাখালের খবর কি? বাড়ির এঁয়ারা সকলে ভালো আছেন? ইত্যাদি। লোকটি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চোপড় অধিক ছিল না, কিন্তু মেরজাইটি, চাদরটি, জামাটি, এমনকি বিছানায় পাতিবার একটি পুরাতন র্যাপার, বালিশের ওয়ার, একটি ক্ষুদ্র শতরঞ্চ সমস্ত স্বহস্তে রৌদ্রে দিয়া ঝাড়িয়া দড়িতে খাটাইয়া ভাঁজ করিয়া আলনায় তুলিয়া পরিপাটি করিয়া রাখিতেন। যখনই তাহাকে দেখা যাইত তখনই মনে হইত যেন তিনি সুসজ্জিত প্রস্তুত হইয়া আছেন। অল্প স্বল্প সামান্য আসবাবেও তাহার ঘরদোর সমুজ্জ্বল হইয়া থাকিত। মনে হইত যেন তাহার আরো অনেক আছে। ভৃত্যাভাবে অনেক সময় ঘরের দ্বার রুদ্ধ করিয়া তিনি নিজের হস্তে অতি পরিপাটি করিয়া ধুতি কোচাইতেন এবং চাদর ও জামার আস্তিন বহু যত্নে ও পরিশ্রমে গিলে করিয়া রাখিতেন। তাহার বড় বড় জমিদারি ও বহু মূল্যের বিষয় সম্পত্তি লোপ পাইয়াছে, কিন্তু একটি বহুমূল্য গোলাপপাশ, আতরদান, একটি সোনার রেকাবি, একটি রূপোর আলবোলা, একটি বহুমূল্য শাল ও সেকেলে জামাজোড়া ও পাগড়ি দারিদ্র্যের গ্রাস হইতে বহু চেষ্টায় তিনি রক্ষা করিয়াছিলেন। কোনো একটা উপলক্ষ উপস্থিত হইলে এইগুলি বাহির হইত এবং নয়নজোড়ের জগৎ বিখ্যাত বাবুদের গৌরব রক্ষা পাইত। এদিকে কৈলাসবাবু মাটির মানুষ হইলেও কথায় যে অহংকার করিতেন সেটা যেন পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বোধে করিতেন। সকল লোকেই তাহাকে প্রশ্রয় দিত এবং বিশেষ আমোদ বোধ করিত। পাড়ার লোকে তাহাকে ঠাকুরদা মশাই বলিত এবং তাহার ওখানে সর্বদা বিস্তর লোক সমাগম হইত। কিন্তু দৈন্যাবস্থায় পাছে তাহার তামাকের খরচটা গুরুতর হইয়া উঠে, এই জন্য প্রায়ই পাড়ার কেহ না কেহ 2-1 সের তামাক কিনিয়া লইয়া গিয়া তাহাকে বলিত, ঠাকুরদা মশাই, একবার পরীক্ষা করিয়া দেখো দেখি, ভালো গয়ার তামাক পাওয়া গেছে। ঠাকুরদা মশাই 2-1 টান টানিয়া বলিতেন, বেশ ভাই, বেশ তামাক। অমনি সেই উপলক্ষে 60-65 টাকা ভরির তামাকের গল্প পাড়িতেন এবং জিজ্ঞাসা করিতেন সে তামাক কাহারও আস্বাদ করিয়া দেখিবার ইচ্ছা আছে কিনা। সকলেই জানিত যে যদি কেহ ইচ্ছা প্রকাশ করে তবে নিশ্চয়ই চাবির সন্ধান পাওয়া যাইবে না, অথবা অনেক অন্বেষণের পর প্রকাশ পাইবে যে পুরাতন ভৃত্য গণেশ বেটা কোথায় যে কি রাখে তাহার আর ঠিকানা নাই। গণেশও বিনা প্রতিবাদে সমস্ত অপবাদ স্বীকার করিয়া লইবে। এই জন্যই সকলেই এক বাক্যে বলিত, ঠাকুরদা মশায়, কাজ নেই, সে তামাক আমাদের সহ্য হবে না, আমাদের এই ভালো। শুনিয়া ঠাকুরদা দ্বিরুক্তি না করিয়া ঈষৎ হাস্য করিতেন। সকলে বিদায় লইবার কালে হঠাৎ বলিয়া উঠিতেন, সে যেন হলো, তোমরা কবে আমার এখানে খাবে বলো দেখি ভাই। অমনি সকলে বলিত, সে একটা দিন ঠিক করে দেখা যাবে। ঠাকুরদামশাই বলিতেন, সেই ভালো, একটু বৃষ্টি পড়ুক, ঠান্ডা হোক, নইলে এই গরমে গুরু ভোজনটা কিছু নয়। যখন বৃষ্টি পড়িত তখন ঠাকুরদাকে কেহ তাহার প্রতিজ্ঞা স্মরণ করাইয়া দিত না, বরঞ্চ কথা উঠিলে সকলে বলিত, এই বৃষ্টি বাদলটা না ছাড়িলে সুবিধে হচ্ছে না।
ক্ষুদ্র বাসা বাড়িতে বাস করাটা তাহার পক্ষে ভালো দেখাইতেছে না এবং কষ্ট হইতেছে, এ কথা তাহার বন্ধু বান্ধব তাহার সমক্ষে স্বীকার করিত। অথচ কলিকাতায় কিনিবার উপযুক্ত বাড়ি খুঁজিয়া পাওয়া যে কত কঠিন সে বিষয়েও কাহারও সন্দেহ ছিল না। এমনকি আজ ৬-৭ বৎসর সন্ধান করিয়া ভাড়া লইবার মতো একটা বড় বাড়ি পাড়ার কেহ দেখিতে পাইল না। অবশেষে ঠাকুরদামশায় বলিতেন, তা হোক ভাই, তোমাদের কাছাকাছি আছি, এই আমার সুখ। নয়ন জোরে বড় বাড়ি তো পড়েই আছে, কিন্তু সেখানে কি মন টেকে? আমার বিশ্বাস ঠাকুরদাও জানিতেন যে সকলে তাহার অবস্থা জানে, এবং যখন তিনি ভূতপূর্ব নয়নজোড়কে বর্তমান বলিয়া ভান করিতেন এবং অন্য সকলেও তাহাতে যোগ দিত, তখন মনে মনে বুঝিতেন যে পরস্পরের এই ছলনা কেবল পরস্পরের প্রতি সৌহার্দ্যবশত। কিন্তু আমার বিষম বিরক্তি বোধ হইত। অল্প বয়সে পরের নিরীহ গর্ব দমন করিতে ইচ্ছা করে এবং সহস্র গুরুতর অপরাধের তুলনায় নির্বুদ্ধিতাই সর্বাপেক্ষা অসহ্য বোধ হয়। কৈলাসবাবু ঠিক নির্বোধ ছিলেন না। কাজে কর্মে তাহার সহায়তা এবং পরামর্শ সকলেই প্রার্থনীয় জ্ঞান করিত, কিন্তু নয়নজোড়ের গৌরব প্রকাশ সম্বন্ধে তাহার কিছু মাত্র কাণ্ডজ্ঞান ছিল না। সকলে তাহাকে ভালোবাসিয়া এবং আমোদ করিয়া তাহার কোনো অসম্ভব কথাতেই প্রতিবাদ করিত না বলিয়া তিনি আপনার কথার পরিমাণ রক্ষা করিতে পারিতেন না। অন্য লোকেও যখন আমোদ করিয়া অথবা তাহাকে সন্তুষ্ট করিবার জন্য নয়নজোড়ের কীর্তিকলাপ সম্বন্ধে বিপরীত মাত্রায় অত্যুক্তি প্রয়োগ করিত, তিনি অকাতরে সমস্ত গ্রহণ করিতেন এবং স্বপ্নেও সন্দেহ করিতেন না যে অন্য কেহ এ সকল কথা লেশমাত্র অবিশ্বাস করিতে পারে। আমার এক এক সময় ইচ্ছা করিত, বৃদ্ধ যে মিথ্যা দুর্গ অবলম্বন করিয়া বাস করিতেছে এবং মনে করিতেছে ইহা চিরস্থায়ী, সেই দুর্গটি ২ তোপে সর্বসমক্ষে উড়াইয়া দিই। একটা পাখি সুবিধা মতো ডালের ওপর বসিয়া থাকিতে দেখিলেই শিকারীর ইচ্ছা করে তাহাকে গুলি বসাইয়া দিতে। পাহাড়ের গায়ে একটা প্রস্তর পতনোন্মুখ থাকিতে দেখিলেই বালকের ইচ্ছা করে এক লাথি মারিয়া তাহাকে গড়াইয়া ফেলিতে। যে জিনিসটা প্রতি মুহূর্তে পরি করিতেছে অথচ কোনো একটা কিছুতে সংলগ্ন হইয়া আছে, তাহাকে ফেলিয়ে দিলেই তবে যেন তাহার সম্পূর্ণতা সাধন এবং দর্শকের মনে তৃপ্তি লাভ হয়। কৈলাসবাবুর মিথ্যাগুলি এতই সরল, তাহার ভিত্তি এতই দুর্বল, তাহা ঠিক সত্য বন্দুকের লক্ষ্যের সামনে এমনি বুক ফুলাইয়া নৃত্য করিত যে তাহাকে মুহূর্তের মধ্যে বিনাশ করিবার জন্য একটি আবেগ উপস্থিত হইত। কেবল নিতান্ত আলস্যবশত এবং সর্বজন সম্মত প্রথার অনুসরণ করিয়া সেই কার্যে হস্তক্ষেপ করিতাম না। নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করিয়া যতটা মনে পড়ে তাহাতে বোধ করি কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আর একটি গূঢ় কারণ ছিল। তাহা একটু বিবৃত করিয়া বলা আবশ্যক। আমি বড় মানুষের ছেলে হইয়াও যথাকালে MA পাশ করিয়াছি। যৌবন সত্ত্বেও কোনো প্রকার কুসংসর্গ কুৎসিত আমোদে যোগ দিই নাই এবং অভিভাবকদের মৃত্যুর পরে স্বয়ং কর্তা হইয়াও আমার স্বভাবের কোনো প্রকার বিকৃতি উপস্থিত হয় নাই। তাহা ছাড়া চেহারাটা এমন যে তাহাকে আমি নিজ মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে, কিন্তু মিথ্যাবাদ হয় না। অতএব বাংলাদেশে ঘটকালির হাটে আমার দাম যে অত্যন্ত বেশি তাহাতে আর সন্দেহ নাই। এই হাটে আমার সেই দাম আমি পুরা আদায় করিয়া লইব, এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম। ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনায় আদর্শ রূপে বিরাজ করিতেছিল। ১০,০০০ ২০,০০০ টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল।
আমি অবিচলিত চিত্তে নীতি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করিয়া লইতেছিলাম। কোনোটাই আমার সমযোগ্য বোধ হয় নাই। অবশেষে ভবভূতির ন্যায় আমার ধারণা হইয়াছিল যে কি জানি জন্মিতে পারে মম সমতুল। অসীম সময় আছে, বসুধা বিপুল। কিন্তু বর্তমান কালে এবং ক্ষুদ্র বঙ্গদেশে সেই অসম্ভব দুর্লভ পদার্থ জন্মিয়াছে কিনা সন্দেহ। কন্যা দায়গ্রস্তগণ প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তবস্তুতি এবং বিবিধোপচারে আমার পূজা করিতে লাগিল। কন্যা পছন্দ হউক বা না হউক, এই পূজা আমার মন্দ লাগিত না। ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম। শাস্ত্রে পড়া যায়, দেবতা বর দিন আর না দিন, যথাবিধি পূজা না পাইলে বিষম ক্রুদ্ধ হইয়া ওঠেন। নিয়মিত পূজা পাইয়া আমারও মনে সেইরূপ অত্যুচ্চ দেবভাব জন্মিয়াছিল। পূর্বেই বলিয়াছিলাম, ঠাকুরদা মশায়ের একটি পৌত্রী ছিল, তাহাকে অনেকবার দেখিয়াছি, কিন্তু কখনো রূপবতী বলিয়া ভ্রম হয় নাই। সুতরাং তাহাকে বিবাহ করিবার কল্পনাও আমার মনে উদিত হয় নাই। কিন্তু ইহা ঠিক করিয়া রাখিয়াছিলাম যে কৈলাসবাবুর লোক মারফত অথবা স্বয়ং পৌত্রীটিকে অর্ঘ্য দিবার মানসে আমার পূজার বোধন করিতে আসিবেন, কারণ আমি ভালো ছেলে। কিন্তু তিনি তাহা করিলেন না। শুনিতে পাইলাম আমার কোনো বন্ধুকে তিনি বলিয়াছিলেন, নয়নজোড়ের বাবুরা কখনো কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহারও নিকটে প্রার্থনা করে নাই। কন্যা যদি চিরকুমারী হইয়া থাকে, তথাপি সেই কুলপ্রথা তিনি ভঙ্গ করিতে পারিবেন না। শুনিয়া আমার বড় রাগ হইল। সে রাগ অনেক দিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল, কেবল ভালো ছেলে বলিয়াই চুপচাপ করিয়াছিলাম। যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে, তেমনি আমার চরিত্রে রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা জড়িত ছিল। বৃদ্ধকে শুদ্ধমাত্র নিপীড়ন করা আমার দ্বারা সম্ভব হইত না, কিন্তু একদিন হঠাৎ এমন একটা কৌতুকাবহ প্ল্যান মাথায় উদয় হইল যে সেটা কাজে খাটাইবার প্রলোভন সংবরণ করিতে পারিলাম না। পূর্বে বলিয়াছি, বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যা কথার সৃজন করিত। পাড়ার একজন পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায় বলিতেন, ঠাকুরদা ছোট লাটের সঙ্গে যখনই দেখা হয় তিনি নয়নজোড়ের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না। সাহেব বলেন, বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজোড়ের বাবু, এই দুটি মাত্র যথার্থ বনেদি বংশ আছে। ঠাকুরদা ভারী খুশি হইতেন এবং ভূতপূর্ব ডেপুটি বাবুর সহিত সাক্ষাৎ হইলে অন্যান্য কুশল সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন, ছোট লাট সাহেব ভালো আছেন? তাঁর মেম সাহেব ভালো আছেন? তাঁর পুত্র কন্যারা সকলেই ভালো আছেন? সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করিতে যাইবেন এমন ইচ্ছাও প্রকাশ করিতেন। কিন্তু ভূতপূর্ব ডেপুটি নিশ্চয়ই জানিতেন নয়নজোড়ের বিখ্যাত চৌঘুড়ি প্রস্তুত হইয়া দ্বারে আসিতে আসিতে বিস্তর ছোটলাট এবং বড়লাট বদল হইয়া যাইবে। আমি একদিন প্রাতঃকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলাম, ঠাকুরদা, কাল লেফটেন্যান্ট গভর্নরের লেভিতে গিয়েছিলুম। তিনি নয়নজোড়ের বাবুদের কথা পাড়াতে আমি বললুম, নয়নজোড়ের কৈলাসবাবু কলকাতাতেই আছেন। শুনে ছোটলাট এতদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন। বলে দিলেন, আজই দুপুরবেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারিত, এবং আর কাহারও সম্বন্ধে হইলে কৈলাসবাবুও এই কথায় হাস্য করিতেন। কিন্তু নিজের সম্বন্ধীয় বলিয়া এই সংবাদ তাহার লেশ মাত্র অবিশ্বাস্য বোধ হইল না। শুনিয়া যেমন খুশি হইলেন, তেমনি অস্থির হইয়া উঠিলেন। কোথায় বসাইতে হইবে, কি করিতে হইবে, কেমন করিয়া অভ্যর্থনা করিবেন, কি উপায়ে নয়নজোড়ের গৌরব রক্ষিত হইবে, কিছুই ভাবিয়া পাইলেন না। তাহা ছাড়া তিনি ইংরাজি জানেন না, কথা চালাইবেন কি করিয়া, সেও এক সমস্যা।
আমি বলিলাম, সেজন্য ভাবনা নাই, তাহার সঙ্গে একজন করিয়া দোভাষী থাকে। কিন্তু ছোটলাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেহ উপস্থিত না থাকে। মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন আপিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দ্বার রুদ্ধ করিয়া নিদ্রামগ্ন, তখন কৈলাসবাবুর বাসার সম্মুখে এক জুরি আসিয়া দাঁড়াইল। তকমা পরা চাপরাশি তাহাকে খবর দিল, ছোটলাট সাহেব আয়া। ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পরিয়া প্রস্তুত হইয়াছিলেন। তাহার পুরাতন ভৃত্য গণেশটিকেও তাহার নিজের ধুতি চাদর জামা পরাইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন। ছোটলাটের আগমন সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দ্বারে গিয়া উপস্থিত হইলেন এবং সন্নত দেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরেজ বেশধারী আমার এক প্রিয় বয়স্যকে ঘরে লইয়া গেলেন। সেখানে চৌকির উপরে তাহার একমাত্র বহু মূল্য শালটি পাতিয়া রাখিয়াছিলেন। তাহারই উপর কৃত্রিম ছোটলাটকে বসাইয়া উর্দু ভাষায় এক অতি বিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণ রেকাবিতে তাহাদের বহু কষ্ট রক্ষিত কুলক্রমাগত এক আশরাফির মালা ধরিলেন। প্রাচীন ভৃত্য গণেশ গোলাপপাশ এবং আতরদান লইয়া উপস্থিত ছিল। কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজোড়ের বাড়িতে হুজুর বাহাদুরের পদধূলি পড়িলে তাহাদের যথাসাধ্য যথোচিত আতিথ্যের আয়োজন করিতে পারিতেন। কলিকাতায় তিনি প্রবাসী, এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়েই অক্ষম ইত্যাদি। আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন। ইংরেজি কায়দা অনুসারে এইরূপ স্থলে মাথায় টুপি না থাকিবার কথা, কিন্তু আমার বন্ধু ধরা পড়িবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই। কৈলাসবাবু এবং তাহার গড়বান্ধ প্রাচীন ভৃত্যটি ছাড়া আর সকলেই মুহূর্তের মধ্যে বাঙালির এই ছদ্মবেশ ধরিতে পারিত। 10 মিনিট কাল ঘাড় নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন এবং পূর্ব শিক্ষামতো চাপরাশিগণ সোনার রেকাবিশুদ্ধ আশরাফির মালা, চৌকি হইতে সেই শাল এবং ভৃত্যের হাত হইতে গোলাপপাশ এবং আতরদান সংগ্রহ করিয়া ছদ্মবেশীর গাড়িতে তুলিয়া দিল। কৈলাসবাবু বুঝিলেন ইহাই ছোটলাটের প্রথা। আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং রুদ্ধ হাস্যাবেগে আমার পঞ্জর বিদীর্ণ হইবার উপক্রম হইতেছিল। অবশেষে কিছুতেই আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চিৎ দূরবর্তী এক ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলাম এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তক্তপোশের উপর উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া হাসিতে দেখিয়া সে তৎক্ষণাৎ তক্তা ছাড়িয়া দাঁড়াইল এবং অশ্রুরুদ্ধ কণ্ঠে রোষের গর্জন আনিয়া আমার মুখের ওপর সজল বিপুল কৃষ্ণচক্ষের সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল, আমার দাদামশায় তোমাদের কি করেছেন? কেন তোমরা তাকে ঠকাতে এসেছো? কেন এসেছো তোমরা? অবশেষে আর কোনো কথা জুটিল না। বাগরুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল। কোথায় গেল আমার হাস্যাবেগ? আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর যে কিছু ছিল এতক্ষণ তাহা আমার মাথায় আসে নাই। হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি। হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল। লজ্জায় এবং অনুতাপে পদাহত কুক্কুরের ন্যায় ঘর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম। বৃদ্ধ আমার কাছে কি দোষ করিয়াছিল? তাহার নিরীহ অহংকার তো কখনো কোনো প্রাণীকে আঘাত করে নাই। আমার অহংকার কেন এমন হিংস্র মূর্তি ধারণ করিল? তাহা ছাড়া আরেকটি বিষয় আজ হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল। এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম। ভাবিতাম আমি পছন্দ করি নাই বলিয়া ও পড়িয়া আছে।
দৈবাৎ যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে। আজ দেখিলাম এই গৃহকোণে ওই বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় আছে। তাহার নিজের সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তঃকরণ, একদিকে অজ্ঞেয় অতীত আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্বে পশ্চিমে প্রসারিত হইয়া রহিয়াছে। যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল পণের টাকা এবং নাক চোখের পরিমাণ মাপিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য? সমস্ত রাত্রি নিদ্রা হইল না। পরদিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়া প্রবেশ করিলাম। ইচ্ছা ছিল কাহাকেও কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসিব। চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত করিতেছি, এমন সময় অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম। বালিকা সুমিষ্ট সস্নেহ স্বরে জিজ্ঞাসা করিতেছিল, দাদামশাই, কাল লাট সাহেব তোমাকে কি বললেন? ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখে প্রাচীন নয়নজোড় বংশের বিস্তর কাল্পনিক গুণানুবাদ বসাইতেছিলেন। বালিকা তাহাই শুনিয়া মহোৎসাহ প্রকাশ করিতেছিল। বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এই ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায় আমার দুই চক্ষে জল ছলছল করিয়া আসিল। অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমার প্রতারণার বমালগুলি লইয়া বালিকার নিকট উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম। বর্তমান কালের প্রথা অনুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিবাদন করিতাম না। আজ তাহাকে প্রণাম করিলাম। বৃদ্ধ নিশ্চয়ই মনে ভাবিলেন গতকল্য ছোটলাট তাহার বাড়িতে আসাতেই সহসা তাহার প্রতি আমার ভক্তির উদ্রেক হইয়াছে। তিনি পুলকিত হইয়া শত মুখে ছোটলাটের গল্প বানাইয়া বলিতে লাগিলেন। আমিও কোনো প্রতিবাদ না করিয়া তাহাতে যোগ দিলাম। বাহিরের অন্য লোক যাহারা শুনিল তাহারা এই কথাটাকে আদ্যপান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতুকে বৃদ্ধের সহিত সকল কথায় সায় দিয়া গেল। সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত সলজ্জ মুখে দীনভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব করিলাম। বলিলাম, যদিও নয়নজোড়ের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার তুলনা হইতে পারে না, তথাপি প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন এবং আনন্দ বেগে বলিয়া উঠিলেন, আমি গরিব, আমার যে এমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই। আমার কুসুম অনেক পুণ্য করেছে, তাই তুমি আজ ধরা দিলে। বলিতে বলিতে বৃদ্ধের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। বৃদ্ধ আজ এই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্মৃত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব, স্বীকার করিলেন যে আমাকে লাভ করিয়া নয়নজোড় বংশের গৌরবহানি হয় নাই। আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্পগুলির মধ্যে একটি ছোট গল্প এই ঠাকুরদা। এর আগেই জেনে নেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য রচনাগুলির একটু প্রসঙ্গে। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে পিরালি ব্রাহ্মণ পরিবারে কবি জন্মগ্রহণ করেছিলেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়েছিল। সমগ্র জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 52টি কাব্যগ্রন্থ লিখেছেন। 38টি নাটক, 13টি উপন্যাস এবং 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলনও প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য দুটি ছোট গল্পের নাম যা পরীক্ষায় আসতে পারে। দুটি ছোট গল্প হিসেবে আমরা নাম করতে পারি পোস্টমাস্টার, আমরা নাম করতে পারি হৈমন্তী, অর্থাৎ পোস্টমাস্টার হৈমন্তী। এছাড়াও রয়েছে শুভা এবং আরো অনেক গল্প। রবীন্দ্রনাথ রচিত দুটি উপন্যাস যা পরীক্ষার জন্য জানা থাকা ভালো, চোখের বালি, নৌকাডুবি, এবং দুটি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, কণিকা। এবার আমরা গল্পটাকে একটু আলোচনা করে দেখব গল্পের বক্তব্য কি। এই গল্পের প্রধান চরিত্র কৈলাস চন্দ্র রায়চৌধুরী, যাকে আমরা গল্পে ঠাকুরদা হিসেবে জানতে পারি। গ্রামের সবাই তাকে ঠাকুরদা বলতো। তিনি অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। সকলের সাথে মিশতে ভালোবাসতেন, দেখা হলে সবার খোঁজ খবর নিতেন এবং মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন তিনি। তার হয়তো খুব অল্প কিছু ছিল, তবু তিনি খুব পরিষ্কার করে গুছিয়ে জিনিসগুলো রাখতেন, যার ফলে মনে হতো তার বুঝি অনেক আছে। মোটের ওপর এই হচ্ছে কৈলাসচন্দ্র রায়চৌধুরী ওরফে ঠাকুরদার স্বভাব চরিত্র। পরবর্তীকালে বিশদে আবারও বলবো, গল্পের শুরুতে এইটুকু জানালাম। গল্পের এই যে প্রধান চরিত্র কৈলাসচন্দ্র রায়চৌধুরী বা ঠাকুরদা, তাদের যে পরিবার রায়চৌধুরী পরিবার, তারা অতীতে বেশ ধনী একটি পরিবার ছিলেন। জমিদার ছিলেন তারা এবং বাবু বলে পরিচিত ছিলেন। সেই সময় বাবু উপাধি লাভের জন্য খুব পরিশ্রম করতে হতো। নয়নজোড়ের বাবুরা পাড় ছিঁড়ে কাপড় পরতেন, কারণ না পাড়ের কর্কশতা তাদের সুকোমল বাবুয়ানাকে নষ্ট করে দিত। তারা লক্ষ টাকা দিয়ে বিড়াল শাবকের বিবাহ দিতেন। একবার কোন একটা উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করবার প্রতিজ্ঞা করেছিলেন তারা। অসংখ্য দ্বীপ জ্বালিয়ে সূর্য কিরণের অনুকরণে তারা সত্যিকারের রূপোর জড়ি ওপর থেকে বর্ষণ করেছিলেন, এ কথাও শোনা যায়। এবার বিষয় হলো, এর ফলে অনেকখানি টাকা খরচ হয়ে যায়। এই জাতীয় আচরণগুলো শুনলেই বোঝা যায় যে এককালীন অপ্রয়োজনীয়ভাবে অনেক খরচ হয়ে যায়। তার ফলে পরিবারের যে অর্থ ভাণ্ডার তা একেবারে তলানিতে এসে ঠেকে এবং ঠাকুরদাদের পরিবারের ক্ষেত্রেও ঘটনাটা একই দাঁড়ায়। এককালীন অনেকটা খরচের ফলে ঠাকুরদাদের পরিবারের যে অর্থ ভাণ্ডার তা একেবারে শেষ হয়ে যায়। নয়নজোড়ের বাড়িটা পর্যন্ত ব্যাংকের হাতে চলে যায়। আসলে তখনকার বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে কখনোই স্থায়ী হতে পারত না। বহু বর্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তেল অল্প কিছু সময়ের ধুমধামেই শেষ হয়ে যেত। অর্থাৎ যে সম্পদ তাদের কাছে থাকতো তা এই এককালীন খরচের ফলে সব শেষ হয়ে যেত। এই প্রসঙ্গে বহু বর্তিকা বিশিষ্ট প্রদীপ একটু বলা যাক। আমরা পঞ্চপ্রদীপের নাম জেনেছি, যেখানে একসাথে 5খানা প্রদীপ জ্বলার স্থান থাকে। বহু বর্তিকা বিশিষ্ট প্রদীপ হচ্ছে একসাথে একাধিক প্রদীপ জ্বলবার স্থান থাকে। তার ফলে তৈলের খরচ অনেকখানি বেশি হয় বা তেল অনেকটা খরচ হয়ে যায় একই সময়ে একই সাথে। এই বিষয়টিকেই এখানে তুলনা করা হয়েছে এই জমিদার পরিবারগুলোর অপ্রয়োজনীয় অর্থ খরচের বিষয়টি। গল্পের এই যে প্রধান চরিত্র ঠাকুরদা, তিনি এই প্রখ্যাত নয়নজোড়ের ছিলেন একজন নির্বাপিত বাবু। নির্বাপিত কেন না, যেহেতু তৎকালীন তাদের আর্থিক অবস্থা অনেকটা অবনত হয়ে গিয়েছে, কিন্তু অতীতে তারা ছিলেন জমিদার, তাদের বাবু হিসেবে যথেষ্ট কদর ছিল। নির্বাপিত কথাটার অর্থ নিভে যাওয়া, অর্থাৎ তাদের যে বাবুয়ানা ছিল তা কোনো এককালে প্রজ্বলিত ছিল,
কিন্তু বর্তমানে তা নিভে গিয়েছে, অর্থাৎ আর সেই প্রভাব প্রতিপত্তি নেই। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তাদের আর্থিক অবস্থা খুবই অবনতির দিকে চলে যায়। সেই কারণে তাকে সেই জায়গা ত্যাগ করে পুত্রকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে থাকতে হয়। তার পুত্র একটি কন্যা সন্তান রেখে মারা যায়। তার ফলে তিনি এবং তার একমাত্র নাতনি মিলে কলকাতায় বাস করতে থাকেন। গল্পের কথক ছিলেন এই কৈলাসচন্দ্র রায়চৌধুরীর কলকাতার প্রতিবেশী। তাদের ইতিহাস এই কৈলাসচন্দ্র রায়চৌধুরীদের ইতিহাস অপেক্ষা আবার একদমই আলাদা। তার পিতা নিজের চেষ্টায় অর্থ উপার্জন করেছিলেন এবং খুবই হিসেবি মানুষ ছিলেন। তার কোনো কিছুর প্রতি লালসা ছিল না, বাবু উপাধি লাভের কোনো লোভও ছিল না। তার পিতার এইটুকু চিন্তাই ছিল যে তিনি কি করে পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করবেন এবং তা এমন করে সঞ্চয় করবেন যাতে তার সন্তানের কোনো প্রকার অসুবিধা না হয়। কথক যে লেখাপড়া শিখেছেন এবং নিজের বেঁচে থাকার জন্য, মান রক্ষার জন্য যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় যে পেতে পারেন, সেই জন্য তিনি তার পিতার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কথকের কাছে শূন্য ভাণ্ডারের পৈতৃক বাবুয়ানার উজ্জ্বল ইতিহাসের থেকে লোহা সিন্দুকের মধ্যে কোম্পানির কাগজ অনেক বেশি গ্রহণযোগ্য এবং মূল্যবান বলে মনে হয়েছে। কৈলাসচন্দ্র রায়চৌধুরীদের আগে যে আর্থিক অবস্থা ছিল, সেই অবস্থাকে তিনি সকলের কাছে মিথ্যাভাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেন। এসব শুনে কথকের খুব রাগ হতো, খুব তর্ক করতেন। এই সময় কথকের বয়সটা অনেকটা কম ছিল। যখন বয়স কম থাকে, মানুষের সহ্য শক্তি অনেকটা কম থাকে। সেই কারণেই এই সমস্ত কথা মিথ্যা এইটুকু বুঝে কথক ভীষণ বিরক্ত বোধ করতেন। কিন্তু পরে আবার কথকের মনে হয়েছে যে তার তো যথেষ্ট সম্পত্তি আছে, অভাব নেই কোনো কিছুর। কিন্তু যার সম্পত্তি নেই, অর্থ নেই, সে যদি অহংকার করে সুখী থাকে, তাতে তো কথকের বিন্দুমাত্র লোকসান নেই, বরং যে অহংকার করছে তার কিছু সান্ত্বনা আছে। কথক ছাড়া আর কেউ কৈলাসবাবুর প্রতি এতটা রাগ করতো না, কারণ তিনি ছিলেন মানুষটা খুব নিরীহ। সবার সাথে হাসি মুখে কথা বলতেন, আগেই বলেছি। কারোর সাথে দেখা হলে তাদের সবার খোঁজ খবর নিতেন। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন। তার কিছু মূল্যবান জিনিস ছিল। সেই জিনিসগুলো কি কি? বহুমূল্য গোলাপ, পাশ, আতরদান, সোনার রেকাবি, আলবোলা, বহুমূল্য শাল, সেকেলে জামা জোড়া আর পাগড়ি। পাড়ার লোকজন তাকে ঠাকুরদা মশাই বলতো, এটাও আগে বলেছি। তার বাড়িতে সবসময় লোকজনের আসা যাওয়া লেগেই থাকতো। এখানে তামাক সেবনের একটা দৃশ্য আলোচনা করা রয়েছে। যারা আসতো, পাছে ঠাকুরদার তামাকের খরচ অনেকটা বেশি হয়ে যায়, সেই জন্য তারা নিজেরাই তামাক 2-1 সের কিনে আনতো। এনে ঠাকুরদাকে বলতো, ঠাকুরদা এই তামাকটা এনেছি, কেমন একটু বলো তো। তখন ঠাকুরদা সেই প্রসঙ্গে গল্প বলতেন 60-65 টাকা ভরি তামাকের। কিন্তু সেই তামাকের খোঁজ পড়লেই সেই তামাকের আর কোনো খোঁজ পাওয়া যেত না। হয়তো জানা যেত যে যেখানে তামাকটি রয়েছে তার চাবি হারিয়ে গিয়েছে। এইভাবে নানা প্রকার অজুহাতে সেই তামাকটি আর খুঁজে পাওয়া যেত না। একইভাবে ঠাকুরদা যখন সবাইকে বলতেন যে তোমরা কবে আমার বাড়িতে খাবে বলো তো, তখন সবাই কোনো না কোনো অজুহাতে সেই নিমন্ত্রণকে কাটিয়ে দিতেন। অর্থাৎ যখন খুব গরম, তখন বলতেন একটু ঠান্ডা হোক, বৃষ্টি পড়ুক, গরমে গুরু ভোজন করা একদম ঠিক না। আবার যখন বৃষ্টি পড়তো তখন বলতেন যে বৃষ্টিটা কাটুক, তারপর না হয় দেখা যাবে। এইভাবেই নানা প্রকার অজুহাতে এই বিষয়টিও কাটিয়ে দিত সবাই। কথকের সবচেয়ে বেশি বিরক্ত যেটা লাগতো, যে সবাই জানতেন ঠাকুরদা নিজের পূর্ববর্তী আর্থিক অবস্থা সম্পর্কে যা কিছু বলতেন সবটা মিথ্যে, কিন্তু কেউ সেই মিথ্যাগুলিকে সামনে প্রকাশ করতো না। তাই কথকের মনে হতো মাঝে মাঝে সবার সামনে আসল সত্যিটা প্রকাশ করে দিই। কিন্তু অলসতাবশত, আর যেহেতু আর কেউ সেই কাজটা করছে না, তাই কথক এই সমস্ত কাজ করা থেকে নিজেকে
বিরত রাখত। এই প্রসঙ্গে গল্পে দুটি প্রসঙ্গের আলোচনা করা হয়েছে। যদি পাহাড়ের গায়ে কোনো পাথরকে দেখা যায় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে, তখন মনে হয় পাথরটাকে যদি পা দিয়ে একটু ঠেলে দিই তাহলেই তো পাথরটা পড়ে যাবে। অর্থাৎ যেটা পড়ি পড়ি করছে তাকে যেন ফেলে দিতে না পারলে শান্তি হয় না। আবার যারা শিকার করতে ভালোবাসেন তারা যখন ডালে পাখিকে শান্তশিষ্টভাবে বসে থাকতে দেখেন, তখনই তাদের মনে হয় যে এই তো সুযোগ, দিই পাখিটাকে একটা গুলি চালিয়ে। সুতরাং এই জাতীয় বিষয়ের সাথেই তুলনীয় হয়েছে কথকের যে মনোভাব সেটি। কথক বুঝতে পাচ্ছেন চোখের সামনে দিয়ে ঠাকুরদা নানা প্রকার মিথ্যা কথা বলছেন, এবং সেগুলি এতটাই কাঁচা মিথ্যে কথা যে কথকের ইচ্ছা করত এইবার সকলের সামনে আসল সত্যিটা প্রকাশ করেই ফেলি, কিন্তু অলসতাবশত এছাড়াও আর যেহেতু কেউ সেই কাজটা করছে না, তাই কথক নিজেকে সেই কাজটা করা থেকে আটকে রাখতেন। এবার আমরা কথা বলবো দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই আলোচনা করা হয়েছে যে কথকের ঠাকুরদা এই ব্যক্তিটির প্রতি এত রাগ ছিল কেন। এর একটা গূঢ় কারণ ছিল। গূঢ় কারণ মানে গোপন, গভীর কারণ। সেই কারণটা এখানে আলোচনা করা হয়েছে। কথক নিজেকে নিয়ে বেশ অহংকারী, তা বোঝা যায় তার কিছু কথার ব্যবহারে। কথক নিজেকে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে তিনি বড় মানুষের ছেলে হয়েও ঠিকঠাক সময়ে পড়াশোনা করে এমএ পাশ করেছেন। কোনো প্রকার খারাপ সঙ্গ, খারাপ প্রবৃত্তি থেকে নিজেকে যথাসম্ভব দূরে রেখেছেন। অল্প বয়সে অভিভাবকদের মৃত্যু হবার পরেও কোনো রকম বিকৃত আচরণে তিনি নিজেকে জড়িয়ে ফেলেননি, এবং তিনি নিজেকে অত্যন্ত সুশ্রী বলে মনে করেন। তাই তার মনে হয়েছে যে বিবাহের হাটে অর্থাৎ ঘটকালির হাটে তার দাম অনেকটা বেশি হওয়া উচিত। দেশ বিদেশ থেকে তার কাছে 10,000 টাকা, 20,000 টাকা পণের প্রস্তাব করে অনেক সম্বন্ধ আসতে থাকে, কিন্তু প্রত্যেকটা প্রস্তাবে তিনি প্রত্যাখ্যান করে যান, কারণ তিনি মনে করেন তার যা কোয়ালিটি তাতে তার দাম আরো বেশি হওয়া উচিত। অবশেষে তিনি মনে করেছেন, কি জানি জন্মিতে পারে মম সমতুল, অসীম সময় আছে, বসুধা বিপুল। এটি প্রাচীন কবি ভবভূতির লেখা দুটি কবিতার লাইন। এর অর্থ হচ্ছে, হয়তো আমার সমতুল্য কেউ এখনো জন্মাতে পারে, অনেকটা সময় আছে, পৃথিবীটাও তো অনেক বড়। তবে তার সন্দেহ হয়েছে যে বর্তমান কালে আর এই ছোট্ট বঙ্গদেশে বা বাংলাদেশে হয়তো তার সমতুল্য কোনো মানুষ এখনো জন্মায়নি। কন্যা দায়গ্রস্ত পিতা মাতারা কথককে নানাভাবে তাদের মেয়েকে বিবাহ করার জন্য অনুরোধ করত এবং নানা প্রকার আদর আপ্যায়ন করত। এইসব আচরণকে কথক নিয়মিত পূজা হিসেবে গণ্য করেছিলেন এবং মনে করতেন যে এই সমস্ত পূজা তার পাওয়া উচিত। এই জাতীয় আচরণ পাবার ফলে তার মনের মধ্যে অত্যুচ্চ দেবভাব বা অতি উচ্চ দেবভাব জন্মগ্রহণ করেছিল। নিজেকে তিনি দেবতা ভাবতে শুরু করে দিয়েছিলেন। ঠাকুরদার যে নাতনি ছিল, কথক মনে করেছিলেন যে সেই নাতনির বিবাহের প্রস্তাব নিয়ে ঠাকুরদা বুঝি তার কাছে আসবে, কিন্তু সেই প্রসঙ্গে ঠাকুরদা কথকের এক বন্ধুকে বলেছিলেন যে তারা কখনো যেচে কারুর কাছে কিছু প্রার্থনা করে না, অর্থাৎ ভিক্ষা করে না। এই কথা শুনে কথকের ঠাকুরদার প্রতি গোপন রাগটা হয়েছিল। কথক সেই রাগ মেটানোর জন্য একটা বুদ্ধি বের করেছিলেন। তাদের পাড়ায় একজন এক্স ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকতেন। সেই এক্স ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরদার সাথে দেখা হলেই ছোট লাটের কথা বানিয়ে বানিয়ে বলতেন। সেই কথা মনে করেই কথক স্থির করেন যে তার এক বাল্য বন্ধুকে ছোট লাট সাজিয়ে ঠাকুরদার কাছে নিয়ে যাবেন। যেই ভাবা সেই কাজ। কথক তার বন্ধুকে ইংরেজ ছোট লাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে নিয়ে আসেন। এই সংবাদে অর্থাৎ ছোট লাট আসবেন সেই সংবাদটা শোনার পরে এবং যখন ছোট লাট আসেন তখন ঠাকুরদা ভীষণভাবে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন। সমস্ত ঘরবাড়ি বহু মূল্যবান জিনিসগুলি দিয়ে সুসজ্জিত করে তুলেছিলেন এবং নিজেও তাদের পুরনো বাবুয়ানার যে সাজ অর্থাৎ পাগড়ি, ধুতি ইত্যাদি পরে সেজেছিলেন। অবশেষে সেই ছদ্মবেশী ছোট লাট ঠাকুরদার বহু মূল্যবান জিনিসগুলো নিয়ে চলে যায়।
এরকম অবস্থায় কথক হাসি চাপতে না পেরে পাশের ঘরে গিয়ে হাস্যাবেগ উন্মুক্ত করেন, অর্থাৎ যে হাসিটা তিনি চাপতে পাচ্ছিলেন না সেই হাসিটা উন্মুক্ত করে দেন এবং হাসবার পরে দেখতে পান যে সেখানকার তক্তপোষে বা বিছানায় একটা মেয়ে উপর হয়ে কান্নাকাটি করছে। কথককে দেখে সেই মেয়েটা অশ্রুরুদ্ধ কণ্ঠে, রুষ্ট কণ্ঠে গর্জন করে বলে যে তার দাদামশাই তো কোনো ক্ষতি করেননি তার, তাহলে তাকে ঠকানোর উদ্দেশ্য কথকের কি কারণে? এই প্রশ্নের উত্তরেই কথক আর কোনো কথা বলতে পারেন না এবং উপলব্ধি করেন যে তার এই সামান্য মজার আচরণের মধ্যে লুকিয়ে রয়েছে একটা প্রবল নিষ্ঠুরতা। এই উপলব্ধিটাই তার মুখের হাসিকে সেই সময় একেবারে ম্লান করে দেয় এবং কথক বুঝতে পারে যে ঠাকুরদার নাতনি, যার নাম কুসুম, তার মধ্যে একটা সুন্দর হৃদয় রয়েছে, যে মানুষের দুঃখে ব্যথিত হয়, মানুষের কথা ভাবে, মানুষের যন্ত্রণা যাকে প্রভাবিত করে। তার নিজের অন্তরে একটা সুন্দর জগৎ আছে। সে ঠাকুরদার অতীত সম্পর্কে কিচ্ছু জানে না এবং অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কেও সে কিছুই জানে না। সেই উপলব্ধির ফলেই কথক পরের দিন গিয়ে ঠাকুরদার বহুমূল্য জিনিসগুলো কুসুমের হাতে দিয়ে আসে। সেখানে গিয়ে কথক দেখতে পেয়েছিলেন যে ঠাকুরদার সাথে তার নাতনির কথোপকথন চলছে। ঠাকুরদা ছোট লাটের আসবার ঘটনা নানা রকম ভাবে নিজের মতো রং চড়িয়ে নাতনির কাছে বর্ণনা করছেন, আর নাতনি সেই সমস্ত বানানো বানানো কথা জেনেও সবটা মন দিয়ে শুনছে। এই আচরণের মধ্যে দিয়ে কথক কুসুমের মধ্যে যে মাতৃ হৃদয় ভাবের উপস্থিতি তা টের পায়। আগে কোনোদিন তিনি ঠাকুরদাকে প্রণাম করেননি, কিন্তু সেই দিন তিনি ঠাকুরদাকে প্রণাম করেছিলেন। সব শেষে ঠাকুরদার কাছে কুসুমের বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন। তা শুনে ঠাকুরদা উত্তর করেছিলেন যে তারা গরিব, তার যে এমন সৌভাগ্য হতে পারে তা তিনি কখনো ভাবেননি। তার নাতনি কুসুম অনেক পুণ্য করেছে, তাই তার মতো ছেলেকে বিবাহ করার সুযোগ পেয়েছে। কথক উপলব্ধি করেন যে তিনি যখন মনে মনে ঠাকুরদাকে অপদস্থ করার বা ঠকানোর পরিকল্পনা করছিলেন, তখন ঠাকুরদা তাকে পরম সৎপাত্র হিসেবে কল্পনা করেছিলেন নিজের নাতনির জন্য। এই ঠাকুরদা গল্পটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 1302 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে।